আমার নাম দীনেশ। যখন আমার বিয়ে আমার বউয়ের সাথে করানো হয়, তখন ও খুবই দুর্বল ছিলেন। আমার বন্ধুরা আমাকে বলেছিল যে বউ সবসময় একটু হৃষ্টপুষ্ট হওয়া ভালো, না হলে লাইফে খুবই সমস্যায় পড়তে হয়। সেই সময় আমার লাইফের ব্যাপারে ওদের কথা বলা আমার ভালো লাগতো না। তাই আমি বললাম আমার মোটা মহিলা একদমই পছন্দ না। আমার বন্ধুরা বলেছিল যে তুই আমাদের কথা বুঝতে পারছিস না। আমি বলেছিলাম যে তোরা আমার কথা বুঝতে পারছিস না, আর তোদের নিজের চরকায় তেল দেওয়াই ভালো। আমি তোর আগের মাথায় ওদেরকে দুটো বেশি কথাও শুনিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা আমার বন্ধু, তাই ওরা খারাপ মনে করেনি। কিন্তু যখন আমি আমার স্ত্রীর সঙ্গে 2-1 দিন থাকলাম, তখন আমি অনুভব করলাম যে আমার বউয়ের অবস্থা তো সত্যিই খারাপ। ওকে দেখে তো এরকম মনে হতো যে ও একটা হাড়ে কাঠামো। আমার মা বলেছিল যে মোটা মেয়েদের দিয়ে বাড়ি কোনো কাজ হয় না, তাই পাতলা মেয়ে নিয়ে আসবো, তাহলে দৌড়ঝাঁপ করে কাজ করবে। আর এমনিতেও যখন মেয়েদের 2-1টা বাচ্চা হয়ে যায়, তখন তারা মোটা হয়ে যায়। কিন্তু যদি আগে থেকে হৃষ্টপুষ্ট মেয়ে নিয়ে আসি, তাহলে তো সে পরে খুব বেশি মোটা হয়ে যাবে। মায়ের লজিক কী ছিল সেটা তো সেই জানতো। কিন্তু আমার তো আমার স্ত্রীকে দেখে খুবই অবাক লাগতো। ওর মুখের হাড়ও বেরিয়ে গেছিল। ওকে একদমই সুন্দর লাগতো না। মুখে অন্তত কিছুটা মাংস থাকা উচিত, যাতে মানুষের সুন্দর লাগে। ওকে দেখি এরকম মনে হতো যে ও জীবনে কখনো কিছু খায়নি, আর একে কেউ খেতেও দেয়নি। আমি ওকে নিয়ে যেখানে যেতাম, লোকজন এটাই বলতো যে নিজের স্ত্রীকে কিছু খাওয়াস না নাকি। ওর এই অবস্থায় তাই আমি ওকে কোথাও নিয়েও যাই না। এরপরে সেটাই হলো যার ভয় ছিল। মায়ের সমস্ত কথাই উল্টো হয়ে গেছিল। কেননা রোগা দেখে মেয়ে তো সে নিয়ে এসেছে, কিন্তু ওকে দিয়ে কোনো কাজই হতো না। সামান্য একটু কাজ করে বসে পড়তো, আর বলতো আর পারছি না। ওর দ্বারা তো একটা জলের বালতিও উঁচু হতো না। কাপড় ধোয়া তো দূরের ব্যাপার। এখন আমার মা আমাকে বলে তোর কথাই সত্যি ছিল, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তখন আমি তাকে বললাম, এখন নিজের এই ভুলের সাথেই জীবন কাটাও। একদিন অফিস থেকে বাড়িতে এসে দেখি আমার মাই সমস্ত কাজ করছে। আমি বললাম কি হলো? তখন মা বলতে লাগলো যে তন্দ্রার শরীর খারাপ হয়ে গেছে, কয়েকটা কাপড় ধুয়ে মাথা ঘুরে পড়ে গেছিল, তাই আমি ওকে ঘরে গিয়ে আরাম করতে বলেছি। প্রথমে তো আমার মনে হলো হয়তো কোনো খুশির খবর আছে, তাই জব করে এসেছে। পরে ভাবলাম ওর যা অবস্থা, তাতে মনে হয় না যে এ খুশি খবর শোনানোর যোগ্য। আরে বাচ্চা জন্ম দিতে পারবে, এর তো নিজের শরীরে কিছুই নেই। টেনশনে তো আমিও ছিলাম। তারপর আমি আমার মাকে সান্ত্বনা দিলাম, কেননা মা নিজের ব্লাড প্রেশারের রুগী ছিল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে রোগা মেয়েকে মোটা করা সহজ, কিন্তু মোটা মহিলাকে রোগা করা সহজ না। এটা কোনো ব্যাপারই না, খাওয়া দাওয়া করলেও ঠিক হয়ে যাবে। কথা হয়েছিল যে আমার বিয়ে 4 মাস পরে হবে। যখন আমার মা বিয়ের কথা পাকা করেছিল, তখন তন্দ্রার অবস্থা এতটাও খারাপ ছিল না। কিন্তু যখন বিয়ের সময় আসে, তখন সব মেয়েই ডায়েটিং করে। কিন্তু মনে হয় ও এই 4 মাসে এত বেশি ডায়েটিং করে ফেলেছে যে ওর অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে। ও এখন যতটা দুর্বল, যদি এই অবস্থা আমার মা প্রথমে ওকে দেখতো, তাহলে কখনোই সম্বন্ধ ঠিক করতো না। ওকে যখন দেখেছিলাম তখন ওর অবস্থা কিছুটা ভালো ছিল, আরও ভালো পরিবারে মেয়েও ছিল। ওর বাড়িতে খাওয়া দাওয়ার তো কোনো অভাবই ছিল না। তারপরে ও এত রোগা। এখন আমি ভাবছি ওর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো। একদিন আমি ওর জন্য বিরিয়ানি নিয়ে আসলাম, কিন্তু ও শুধুমাত্র 2 চামচ খেয়েছিল। তারপরে বললো আমি আর খেতে পারছি না। পাখির মতো আহার ছিল ওর। কিছুটা খেয়েই বলতো আমার পেট ভরে গেছে। আমার মা ওর জন্য হালুয়া বানিয়েছিল, যাতে ওর ওজন কিছুটা বাড়ে। কিন্তু ও সামান্য একটু খেয়েই শুয়ে পড়তো। তারপরে যতই বলা হোক না কেন, ও কোনো কথাই শুনতো না। ওকে ভালোবেসে বললেও ও বলতো যে আমি বেশি খেতেই পারি না। আর ওকে দেখে মনেও হতো যে সত্যি ওর পেটে খাবার খাওয়ার জায়গাই নেই, তাই তো ও খেতেও পারতো না। এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম। বিয়ের পরে স্ত্রীকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় যখন সে প্রেগনেন্ট হয়, কিন্তু আমার মনে হচ্ছে একে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তাই একদিন ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টর বললেন এর শরীরে রক্ত কম, আরে প্রেগনেন্টও। এই কথাটা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে এর দ্বারা বাচ্চা হবে না, কেননা এ খুবই দুর্বল। কিন্তু এর বাচ্চা হতে যাচ্ছে। এখন তো আমার নিজের বাচ্চারও খুব চিন্তা হতে লাগলো। ডক্টর বললেন যদি এরকমই অবস্থা থাকে, তাহলে যখন সময় হবে তখন আপনার স্ত্রী আর বাচ্চা দুজনেরই জীবন সংশয় দেখা দেবে। এই কারণে এই 9 মাস আপনাদের খুব গুরুত্বপূর্ণ। আমি খুব বেশি টেনশনে ছিলাম, কেননা এখন তো আমার সন্তানের চিন্তা হচ্ছিল। ডক্টর বলে দিয়েছিলেন যে শরীরে রক্ত কম। মানে শরীরে রক্ত কম থাকলে একটা নয় হাজার সমস্যা এসে হাজির হয়। যতক্ষণ রক্তের ঘাটতি না পূরণ হবে, ততক্ষণও শরীর ঠিক হবে না। এরপরে তিনি অনেক ওষুধ লিখে দিলেন। তারপর আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে এলাম। কিন্তু আমার স্ত্রী সেই ওষুধ 1 সপ্তাহ খাওয়ার পরে ওর শরীর আরও বেশি খারাপ হতে শুরু করলো। বুঝতে পারছিলাম না এখন কি করব। এরপরে ওকে অন্য একজন ডক্টরের কাছে নিয়ে গেলাম। সে ডক্টর বলেন যে
তোমার স্ত্রীকে প্রতিদিন গাজরের জুস বানিয়ে খাওয়াও। গাজরের জুস খেলে শরীরে রক্ত বাড়ে। যেহেতু তোমার স্ত্রী প্রেগনেন্ট, তাই একে বেশি ওষুধ খাওয়ানো যাবে না, না হলে এতে বাচ্চার ক্ষতি হতে পারে। প্রাকৃতিক জিনিস খেলে সেটা বাচ্চার জন্য ভালো হবে। আমি অফিস থেকে বাড়িতে ফেরার সময় রাস্তাতে একটা দোকান পড়তো, সেখানে ফ্রেশ জুস পাওয়া যেত। সেখান থেকে প্রতিদিন এক গ্লাস জুস বাড়িতে নিয়ে আসতে লাগলাম। এখন আমি ওর দিকে নজর রাখতে শুরু করলাম। ওকে জিজ্ঞেস করতাম, তুমি জুস খেয়েছো কিনা? ও আমার বউ, আমার বাচ্চার মা। এই কারণে আমার ওকে নিয়ে চিন্তা হতো। আর একটা ব্যাপার ছিল, যেটা শুধুমাত্র আমরা দুজনেই জানতাম। না আমি আমার মাকে বলেছি, আর না তো ডাক্তারকে বলেছি, যে আমার স্ত্রী আমার থেকে দূরে দূরে থাকে। ও আমার থেকে এতটা দূরে থাকতো যে মনে হতো না যে আমার বিয়ে হয়েছে। তবু আমি ওকে এটাই বলতাম যে তোমার যেমন ঠিক মনে হয় তুমি সেরকমই করো। আমি খারাপ মানুষ ছিলাম না, এই কারণে ওকে সময় দিচ্ছিলাম। আমাদের বিবাহিত জীবন শুধুমাত্র 20% ছিল, বাকি 80% সময় এরকম মনে হতো যে আমরা দুজনে একে অপরকে চিনিই না। কিন্তু এই 20%-এর ফলে আমাদের বাচ্চা হতে যাচ্ছিল, যেটা অনেক বড় ব্যাপার। একদিন ও আমাকে বলতে লাগলো যে তুমি আমার জন্য জুস না এনে বরং একটা জুস বানানো মেশিন নিয়ে এসো, আমি বাড়িতে জুস তৈরি করে খেয়ে নেব। আমি বললাম সেটা তো খুবই ভালো। এরপর ওকে মেশিন এনে দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে ও রাতের বেলা জুস বানাতো। কেননা এক রাতে যখন আমার ঘুম ভাঙলো, তখন দেখলাম যে ও বিছানায় নেই, আর অন্য ঘর থেকে মেশিন চলার আওয়াজ আসছে। আমি অবাক হয়ে গেলাম যে মাঝরাতে ও জুস বানিয়ে খাচ্ছে নাকি। এরপরে যখন ঘরে এলো, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, এত রাতে কি করছিলে? আমার প্রশ্ন শুনেও ঘাবড়ে গেল। তারপরে বলতে লাগলো, জুস বানিয়ে খাচ্ছিলাম। আমি বললাম, কোথায় তোমার জুস? তখন বললো, সেটা তো আমি বানিয়ে খেয়ে নিয়েছি। আমি বললাম, এই কাজ রান্নাঘরে কেন করো না? তখন ও বললো, রান্নাঘরে কারেন্টের বোর্ডটা খারাপ হয়ে আছে, এই কারণে আমি পাশের ঘরে বসে বানাচ্ছিলাম। কিন্তু ওকে দেখে এরকম মনে হচ্ছিল যে ও মেশিন নয়, বরং হাত দিয়ে থেতলে থেতলে জুস বানিয়েছে। প্রায় ও সারা রাত ঘুমাতো না, কারণ আমি যখনই ওর দিকে তাকাতাম তখন ওকে নড়াচড়া করতে দেখতাম। এর মানে ও জেগে আছে। আমার মা তো বলতো, যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয় তখন শুরু 2 মাস তাদের খুব বেশি ঘুম হয়। কিন্তু আমার স্ত্রী তো সারা রাত জেগে থাকতো, আর রাত জাগার কারণে দিনের বেলা ওর মাথা ঘুরতো। আমার মা খুব অস্বস্তিতে ছিলেন। তিনি বলেছিলেন, খুব অদ্ভুত অবস্থায় ফেসে গেছি। ভেবেছিলাম বৃদ্ধ বয়সে বৌমা আমার সেবা যত্ন করবে, কিন্তু এখানে তো এ আমার কাছ থেকে সেবা যত্ন নিচ্ছে। মায়ের রোজ রোজ এই কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম। এই কারণে একটা চাকরানি রেখে দিলাম, আর ওকে বললাম, তোমাকে বাড়ির সমস্ত কাজ করতে হবে। আর আমার মাকে বললাম, তোমাকে আর কোনো কাজ করতে হবে না। ডক্টর এটাও বলেছিলেন যে আপনি আপনার স্ত্রী থেকে দূরে থাকবেন, এটা আপনাদের বাচ্চার জন্য ভালো হবে। আমি আমার সন্তানের জন্য সব কিছু সহ্য করতে পারতাম, কেননা বাবা হওয়া সহজ ব্যাপার না। বাবা হওয়ার জন্য প্রথম দিন থেকে আত্মত্যাগ করতে হয়। একদিন আমার মা আমাকে বলল যে তুই বাইরে থেকে জুস আনা বন্ধ করে দিয়েছিস। আমি বললাম, হ্যাঁ, সেই জন্য তো মেশিন এনে দিয়েছি, সেটা দিয়ে নিজে জুস বানিয়ে খায়। একথা শুনে আমার মা বললেন, ওকে বলিস আমার জন্য যেন 1 গ্লাস করে বানিয়ে নেয়। এখন আমি মাকে কিভাবে বলতাম যে ও মাঝরাতে জুস বানায়? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এত রাতে জুস বানিয়ে খাও কেন? তখনও বলেছিল দিনের বেলা খেতে মন চায় না। আজকে আমি ওকে বললাম, যখন জুস বানাবে তখন 1 গ্লাস বেশি বানিয়ে ফ্রিজে রেখে দিও, সকালে মা খেয়ে নেবে। তারও জুস খাওয়ার খুব ইচ্ছা। এই কথা তো কিছুটা ঘাবড়ে গেল। আমি বললাম, কি ব্যাপার, তুমি কি ক্লান্ত হয়ে যাও? এই জন্য আমি বলেছিলাম যে আমি বাইরে থেকে জুস নিয়ে আসি, কিন্তু তুমি নিজেই বানাতে চাইতে। ও বললো, এরকম কোনো ব্যাপার না, আমারও নিজের সন্তানের নিয়ে চিন্তা হয়। আমিও চাই আমার বাচ্চা সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসুক, আর আমিও দেখাশোনার জন্য সুস্থ থাকি। বউয়ের কথা ঠিকই ছিল, বাড়িতে বানানো জিনিসের থেকে ভালো জিনিস আর কি হতে পারে। আমি প্রতিদিন আমার স্ত্রীর জন্য 1 কিলো করে ফল নিয়ে আসতাম, আর ও নিজেই জুস বানিয়ে খেয়ে নিত। প্রতিদিন আমি ফলের খোসাও দেখতে পেতাম, তার মানে ও ফল খাচ্ছিল। একদিন আমি আমার এক বন্ধু থেকে এই জিনিসটা জানতে পারলাম যে তুই যে মেয়েকে বিয়ে করেছিস সেই বাচ্চাটার জীবনে খুব দুঃখে কেটেছে। ভালো হয়েছে যে তুই একটা অনাথ মেয়েকে উদ্ধার করেছিস। আমি বললাম, আমার স্ত্রী অনাথ, ওর বাবা মা আছে। তখনও বললো, না, ওর মা বাবা তো অনেকদিন আগে কারেন্টে শক খেয়ে মারা গেছে। আমি বললাম, না না, আমার শ্বশুর শাশুড়ি তো জীবিত আছে, তারা তো আমার বউকে মেয়েই বলে। তখন আমার বন্ধু বলল, এরা তাহলে ওর কোনো আত্মীয় হবে, আর না হলে ওকে কেউ দত্তক নিয়েছে। যাই হোক, ওরা যদি তোকে না বলে তাহলে তুই আর জিজ্ঞেস করিস না, কেননা এই জিনিসটা লুকানো কোনো খারাপ জিনিস নয়। কিন্তু ওর নিজের মা বাবা এই দুনিয়াতে নেই, এই জিনিসটা সত্যি। আমি এই কথাটা আমার স্ত্রীকে বলিনি, কারণ ও যদি না বলতে চায় তাহলে আমার ওর উপরে গোয়েন্দাগিরি করার কোনো অধিকার নেই। আর এমনিতেও ওর এই জিনিসটাতে আমার কি এমন পার্থক্য হতো যে ওর বাবা মা আছে না নেই? ও আমার স্ত্রী, আর এটাই আমার জন্য সবচেয়ে বেশি জরুরি। এখন তাদের মধ্যে কি সম্পর্ক
এতে আমাদের জীবনে কোনো পার্থক্য পড়তো না। এই কারণে আমি ভেবে নিলাম যে এই ব্যাপারে আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন আমার স্ত্রীর শরীর খুব খারাপ হয়ে গেলে ডক্টরের কাছে নিয়ে গেলাম। কিন্তু ডক্টর বললেন যে বাচ্চার ৩য় মাস হয়ে গেছে, কিন্তু বাচ্চার কোনো গ্রোথ হচ্ছে না। আপনার স্ত্রী মনে হয় ঠিকভাবে নিজের খেয়াল রাখছে না। আমি বললাম, আমি তো সমস্ত জিনিস ঠিকঠাক এনে দিই, খাবারও প্রতিদিন খাই, জুসও খাই, বাড়িতে কাজেরও কোনো সমস্যা নেই। এই কথা শুনে ডক্টর বললেন, বাচ্চার গ্রোথ খুবই ধীরে হচ্ছে, এভাবে চললে তো এই বাচ্চা বড়ই হবে না, আর আমাদের কোনো খারাপ খবর শুনতে হবে। আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আমার স্ত্রীর পেট বড় হচ্ছিল না। ৩ মাসের বাচ্চা হিসেবে ওর পেট খুবই ছোট। ওকে দেখে মনেই হতো না যে ও মা হতে যাচ্ছে। ডক্টর বলেছিলেন যে ৩ মাসে তো মেয়েদের পেট বেরিয়ে আসে, আর যারা রোগা তাদের পেট তো আরও বেশি চোখে পড়ে। কিন্তু আপনার স্ত্রীকে দেখে মনেই হয় না যে প্রেগনেন্ট। ডক্টর আরও বলছিলেন যে আপনার সন্তানের জীবনের উপরে খুব বড় বিপদ আছে, আপনাদেরকে এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে। আমার এক বন্ধু ছিল যার স্ত্রী বাচ্চা হতে যাচ্ছিল, সেটা নিয়েও খুবই খুশি ছিল, কিন্তু প্রায় ৮ মাস পরে জানতে পারলো যে বাচ্চা ঠিক নেই। তাই ডক্টরকে ওর স্ত্রীর জীবন বাঁচানোর জন্য বাচ্চার জীবন বিসর্জন দিতে হয়। তখন থেকে আমার বন্ধু একদম বদলে গেছে। ও আর আগের মতো নেই। ওকে দেখে আমার খুব দুঃখ হতো। এখন আমিও এই অবস্থার মধ্যে পার হচ্ছি, কেননা আমিও আমার সন্তানকে ঠিকঠাকভাবে দেখতে চাইতাম। আমার স্ত্রী জুস বানাতে রান্নাঘরে যেত, প্রায় ঘন্টা ২ পরে যখন সেখানে ফিরে আসতো, তখন ওর হাতে জুসের গ্লাস থাকতো, আর ও আমার সামনে বসে জুস খেত। কিন্তু ১ গ্লাস জুস বানাতে ২ ঘন্টা লাগে, এই জিনিসটা আমার মাথায় ঢুকতো না। কয়েকদিন পরে একদিন এমন হলো যে আমি আমার বাড়িতে একটা কৌটা পেলাম, যাতে এমন একটা ভাষা লেখা ছিল যেটা আমি বুঝতে পারছিলাম না। হয়তো চাইনিজ, জাপানি বা অন্য কোনো ভাষা হবে। সেই কৌটাটা খালি ছিল, আর তার মধ্যে পাউডারের মতো কিছু লেগেছিল। আমি ডক্টরের কাছে সেটাকে নিয়ে গেলে ডক্টর বলেন যে এটা ওজন কমানোর সাপ্লিমেন্ট, যেটা বিদেশ থেকে আসে, আর এতে ওজনে খুব তাড়াতাড়ি কমে যায়, কিন্তু এর সাইড ইফেক্ট খুব বেশি। আমি অবাক হয়ে গেলাম যে এটা আমাদের বাড়িতে কোথা থেকে এলো। এটা এমন ওষুধ না যেটা বাজারে অনায়াসে পাওয়া যায়, এটাকে অনলাইনে অর্ডার দিয়ে আনতে হয়। আমাদের বাড়িতে এমন কে ছিল যার ওজন কম করার শখ ছিল? আমার মা তো কখনো এই ব্যাপারে ভাবতই না। আমার ওজনও ঠিকঠাকই ছিল, আর আমি যদি এই ওষুধ খেতাম তাহলে আমার অবশ্যই মনে থাকতো। আর আমার স্ত্রীর তো আগে থেকেই ওজন কম। আমরা তো এই জিনিসটা নিয়ে টেনশনে ছিলাম যে ওর ওজনও বাড়ছে না কেন। তাহলে কৌটা কোথা থেকে এলো? আমি বুঝতে পারছিলাম না যে এইসব হচ্ছেটা কি। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তো ও বলল এই কৌটা আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই কৌটাটা দেখতে কত সুন্দর, তাই আমি এটা নিয়ে এসেছি। ভেবেছি এটা পরিষ্কার এর মধ্যে কিছু একটা রাখবো। আমি আমার মাথায় হাত দিয়ে বসে পড়লাম আর বললাম, আমাকে আগে বলবে তো, আমি তো না জানি কি কি সব ভেবে বসেছিলাম। এরপরে আমি ওকে কৌটা ফেরত দিয়ে দিলাম। একদিন আমার স্ত্রী আবার জুস বানাতে গেল, আর ও অনেক সময় থেকে আসছিল না। আজকে ওর সাথে আমার কিছু কথা বলার ছিল, তাই যখন ওর কাছে গেলাম তখন এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে ও রান্নাঘরে দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। আমি দরজাতে টোকা দিলে ও ৫ মিনিট পরে দরজা খুলল আর বললো আমি জুস বানাচ্ছি। আমি বললাম, দরজা বন্ধ করার কি দরকার? তখন ও বললো, আমি এই কারণে দরজা বন্ধ করেছি যাতে আওয়াজ বাইরে না যায়, কেননা যখন জুস বানানোর জন্য মেশিন চালায় তখন খুব আওয়াজ হয়, আর আওয়াজ শুনে মা জেগে উঠতে পারে। ওর কথা তো ঠিকই ছিল। তাই বললাম, ঠিক আছে, দরজা বন্ধ করেই করবে, কিন্তু লক করা দরকার নেই, কেননা তোমার শরীর ঠিক নেই। হঠাৎ করে তোমার মাথা ঘুরে গেলে কি হবে ভেবেছো? কয়েকদিন পরে ডক্টরের কাছে গেলে ডক্টর আবারও বললেন যে বাচ্চার অবস্থা একদমই ভালো নেই, আর আপনার স্ত্রীর পেটও বড় হচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম যে আমি আর কি করব। নিজের দিক থেকে তো সব কিছু করেছিলাম। ডক্টর তো এমনভাবে কথা বলছিলেন যেন আমার স্ত্রী সারাদিন কাজ করতে থাকে, আর আমরা তাকে ঠিকমতো খেতেও দিই না, হয়তো এর উপরে অত্যাচার করি। কিন্তু এই বেচারি ভয় কিছুই বলতে পারছে না। এরপর ডক্টর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আপনি টাইট কাপড় পরেন না তো? আপনি নিজের পেটের উপরে চাপ দিয়ে ঘুমান না তো? কেননা আপনার পেট অনেকটা চাপা লাগছে। আমি এই কথাটা শুনে খুব অবাক হয়ে গেলাম, কারণ আমি তো এই ব্যাপারটা লক্ষ্যই করিনি। আমার স্ত্রী তো আমার ঘুমানোর পরে ঘুমাতো, এই কারণে আমি জানতাম না যে ও কিভাবে ঘুমায়। সকালে যখন আমি ঘুম থেকে উঠতাম তার আগে ও উঠে নাস্তা বানাতে শুরু করে দিত। এখন আমি ভাবলাম যে আমি আমার স্ত্রীর উপরে রাতের বেলা নজর রাখবো। আমি ফোন অ্যালার্মে লাগিয়ে ফোনকে নিজের কানের কাছে রাখলাম, যাতে শুধুমাত্র আমি শুনতে পাই। সেদিন মাঝরাতে আমি আমার স্ত্রীকে দেখে হতভম্ব হয়ে গেলাম, কেননা আমার স্ত্রীর পেট এমনভাবে কাঁপছিল যেন ভূমিকম্প হচ্ছে। এটাকে কাঁপা না বলেই ভাইব্রেশন বলা বেশি ভালো হবে। আমি আমার চোখ ডলতে ডলতে ধ্যান দিয়ে দেখলাম যে কি হচ্ছে এটা। যখন আমি সেখানে হাত লাগানোর চেষ্টা করলাম তখন আমার স্ত্রী জেগে উঠলো আর ঘাবড়ে গিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরে যখন ফিরে এলো তখন সেরকম কিছুই ছিল না। আমি ওকে বললাম, এইসব কি?
তখন ও বলল, বাচ্চার নড়াচড়া দেখছিলে? আমি বললাম যে বাচ্চার নড়াচড়া কিভাবে হতে পারে, যেখানে ডক্টর বলছে যে বাচ্চা খুবই দুর্বল আর ঠিকভাবে বড় হচ্ছে না। ও বলল, এছাড়া আর কি হতে পারে আমার পেটে? তুমি তো দেখলে আমার পেট নড়ছিল। তোমার কোনো ভুল ধারণা হয়েছে। তুমি সবেমাত্র ঘুম থেকে উঠেছো তো তাই। আমি সত্যি ঘুম থেকে উঠেছিলাম। আর আমার স্ত্রীর হাতেও সেরকম কিছুই ছিল না। পরের দিন আমি আমার মাকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে বাচ্চা তো 5 মাস থেকে নড়াচড়া শুরু করে। 3 মাসে বাচ্চা কোথায় নড়াচড়া করে? সে তো একটা ডিমের মতো ছোট হয়। আমি এই কথা ডক্টরকে বলে তাকে সমস্যায় ফেলতে চাইতাম না, কেননা সে তো এমনিতেই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এখন আমার কাছে একটাই উপায়, যে আমি নিজের স্ত্রীর উপরে নজর রাখি, তাহলে অন্তত বুঝতে পারবো এসব কিছু কি হচ্ছে। কিছুদিন পরে জানতে পারলাম যে আমাদের রান্নাঘর থেকে খুবই বাজে গন্ধ বেরোচ্ছে। যখন ভালো করে দেখলাম, তখন জানতে পারলাম যে আমার ফ্রিজের পিছনে খাবারে অনেক জিনিস পড়ছে। কিন্তু এগুলো তো সেই ফল যেগুলো আমি আমার স্ত্রীর জন্য কেটে প্লেটে করে নিয়ে দিতাম, আর বলতাম আমি অফিসে যাচ্ছি, তুমি এগুলো খেয়ে নিও। কিন্তু ও সেগুলো না খেয়ে ফ্রিজের পিছনে ফেলে দিত। আমি আমার স্ত্রীকে এটা জানতে দিলাম না যে আমি এই জিনিসটা জেনে গেছি। আমি জায়গাটা পরিষ্কার করে দিলাম, কেননা সেই দিন আমার স্ত্রী নিজের বাবার বাড়িতে গিয়েছিল। আমার স্ত্রীর হাব ভাব খুবই অদ্ভুত। ও তো ততটুকুও খেত না যতটা একটা মানুষের খাওয়া উচিত। 2 ঘন্টা ও রান্নাঘর বন্ধ করে কী সব করতে। আর যে খাবার জিনিস আমি ওকে দিতাম ও ফেলে দিত। ওর কি আমাদের বাচ্চার কোনো চিন্তাই নেই? ও কি মা হতে চায় না? যদি ও মা হতে নাই চাইতো তাহলে এ কথা আমাকে আগেই বলতে পারতো। এসব ভেবে আমার নিজের রক্ত গরম হয়ে যাচ্ছিল। একবার আমি আমার স্ত্রীকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম। আমি দোকান থেকে আইসক্রিম কিনে ওকে বললাম, আজকে তোমাকে আমার সামনে বসে আইসক্রিম খেতে হবে, আর এই পুরো আইসক্রিমটা খেতে হবে। কিন্তু আমার স্ত্রীর মুখের অবস্থা এমন হয়ে গেল যেন আমি ওর সামনে বিষ রেখে দিয়েছি। অনেক কষ্টে 1 চামচ খেলো, তারপরে বলতে লাগলো আমার ইচ্ছা করছে না। আমি বললাম, এটা অনেক দামি, খেয়ে নাও, আমার টাকাটা নষ্ট করো না। কিন্তু ও খাচ্ছিলই না। এরপরে যখন আমি কিছুটা জেদ করলাম, তখন ও চিৎকার করে বলতে লাগলো, আমি বলছি খাবো না, তবুও তুমি আমার পিছনে পড়ে আছো কেন? আমি খাবো না মানে কোনো মতেই খাবো না, না হলে আমি মোটা হয়ে যাব। আমি মোটা হয়ে যাব এ কথার মানে কি? কিছুদিন পরে তো এমনিতেই ওর পেট মোটা হয়ে যাচ্ছে, তাহলে ও এসব কি বলছে? যাই হোক, আমি সেদিনের মতো ওকে বাড়িতে নিয়ে এলাম। একদিন ও রান্নাঘরে এই বলে গেছিল যে ও জুস বানাতে যাচ্ছে। যখন 0.5 ঘন্টা পার হয়ে গেল, তখন আমি ওর পিছনে রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম দরজা ভিতর থেকে লক করা। আমি চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই ও হতভম্ব হয়ে গেল। ওর সামনে দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার স্ত্রী গাজরের জুস বানিয়েছিল, কিন্তু ও সেই জুসের মধ্যে রোগা হওয়া সাপ্লিমেন্ট মিশাচ্ছিল। তার মানে সেই কৌটা যেটা আমি পেয়েছিলাম, সেই রকম কৌটা ওর কাছে আরও একটা ছিল। যদিও বলেছিল যে ও সেটা পাশে বাড়ি থেকে নিয়ে এসেছে, তার মানে ও ফলের জুসের মধ্যে রোগা হওয়া সাপ্লিমেন্ট মিশিয়ে খেত। আর ফলও খেত না, বরং ফ্রিজের পিছনে ফেলে দিত। আর একটা জিনিস দেখে আমি হতবাক হয়ে গেলাম। সেটা হলো আমার স্ত্রী নিজের পেটের ওপরে একটা মেশিন লাগিয়ে রেখেছিল, যেটা ভাইব্রেশন এর কারণে কাঁপছিল। আর এভাবে ওর ওজন কম হতো। এটা সেই মেশিন যার আওয়াজ যাতে আমরা না পাই, সেই কারণে ও জুসের মেশিন চালাতো। এই মেশিন সেই সমস্ত লোকেদের জন্য বানানো হয়েছিল যারা নিজেদের পেটে চর্বি কম করতে চাইতো। আমার স্ত্রী পেটে বাচ্চার কারণে বড় হচ্ছিল, এই কারণে ও নিজের পেট কম করার জন্য এই মেশিন ব্যবহার করেছিল। এসব দেখে আমি মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়লাম। আমি আমার স্ত্রীর হাত ধরে ওকে নিজের ঘরে নিয়ে এলাম। এরপর আমি বললাম, তোমার লজ্জা করে না? এই অবস্থাতে তুমি এরকম কাণ্ড করছো? আমার স্ত্রী কান্না করতে লাগলো, আর কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। এরপর আমি ওর বাবা মাকেও ডেকে নিলাম, আর তাদেরকে সমস্ত কথা বলে দিলাম। এটাও বলে দিলাম যে বাচ্চার জীবনে রিস্ক আছে। তখন ওর বাবা মা মাথা নিচু করে নিল, আর বলতে লাগলো এ খুবই ছোট ছিল যখন এর সামনের বাবা মা এই দুনিয়া থেকে চলে যায়। সে সময়ে এত বড় বেশি আঘাত পেয়েছিল যে ডিপ্রেশনে চলে যায়। এরপর থেকে খাবার খেতেই চাইতো না, বা খুবই কম খাবার খেত। এর মনে হতো যদি বেশি খাবার খেয়ে ফেলে তাহলে মোটা হয়ে যাবে। এই অসুখটা আমাদের মেয়ের এই কারণে হয়েছিল, কারণ এ নিজের মা বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখেছিল। আর নিজের মা বাবাকে চোখের সামনে মরতে দেখা কোনো সহজ কথা না। আমরা ওর পিসি আর পিসা, কিন্তু সবাইকে আমরা এটাই বলতাম যে এই আমাদের মেয়ে, কারণ আমাদের নিজেদের কোনো সন্তান নেই। আমাদের ভুল এটাই যে আমরা তোমাদেরকে এটা বলিনি। এখন ওর এই অসুখটা আছে, তাই প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও ও এই কাণ্ড ঘটাচ্ছিল। আর এই মেশিনও এই কারণে ব্যবহার করেছিল। এই কারণে ও প্রতিদিন মেশিন ব্যবহার করতো, ঠিকভাবে খাবার খেত না, আর নিজেকে রোগা রাখার জন্য সাপ্লিমেন্ট খাচ্ছিল। এই সমস্ত কিছু এই অসুখের ইফেক্ট। ও জেনে বুঝে এসব করছিল না। আমি আমার মাথায় হাত দিয়ে বসে পড়লাম, বুঝতে পারছিলাম না যে আমি কী করবো। এরপর আমি বললাম, আপনারা চিকিৎসা করাননি? তখন তারা বলল, এর নিজে চিকিৎসা করাতেই চায় না,
এ ওষুধ খেতেই চাইতো না, বেশিরভাগ সময় পালিয়ে বেড়াতো। এরপরে আমরা এর বিয়ে দিয়ে দিই। আমি নিজের মাথায় হাত দিয়ে বসে রইলাম, কারণ আমার স্ত্রী একজন মানসিক রোগী আর আমার বাচ্চার জীবনও রিস্ক আছে। বুঝতে পারছিলাম না কি করব। চতুর্থ মাস শুরু হয়ে গেছে, কিন্তু বাচ্চা একদমই সুস্থ নেই আর বড়ও হচ্ছিল না। তাই ডক্টর আমাদের মানসিক ডক্টরের কাছে রেফার করে দিল। তারপর সেই ডক্টরের সাথে সমস্ত মামলা ডিসকাস করলাম। তিনি ওষুধ দিলেন আর বললেন, আমি ততটুকু ওষুধ দিচ্ছি যাতে বাচ্চার জন্ম অবধি আপনাদের স্ত্রী সুস্থ থাকে, কিন্তু তবু একে দেখাশোনা করে রাখতে হবে। আমার জন্য এই 6 মাস খুবই কষ্টকর ছিল। আমাকে স্ত্রী খেয়াল রাখতে রাখতে আমি আমার চাকরি থেকেও বরখাস্ত হয়ে গেলাম। কিন্তু ভগবানের কৃপায় 9 মাসে আমার ছেলে জন্ম হলো। সে খুবই দুর্বল ছিল, কিন্তু নার্সিংহোমের ডক্টর ওকে বাঁচিয়ে নেয় আর আমার স্ত্রীর জীবনও বেঁচে যায়। এরপর আমি আমার শ্বশুরকে বললাম যে একে বোঝান যাতে নিজের চিকিৎসা ভালোভাবে করায়। আর যদি এটা না হয় তাহলে আমি এর সাথে থাকতে পারবো না, কেননা এর হাতে আমার সন্তানও সুরক্ষিত নয়। আমার বাচ্চার খেয়ালও আমার মাই রাখছিল। আমার স্ত্রী ওকে নিয়ে কোনো চিন্তাই ছিল না। ও তো ওকে অদ্ভুত নজরে দেখতে থাকতো। আমি আমার স্ত্রীকে ওর বাবার বাড়িতে ফেরত পাঠিয়ে দিলাম। আমার শ্বশুর বললেন, যেভাবে হোক ওর চিকিৎসা করাবো, কেননা ভুল আমাদের ছিল, আমরা তোমাদেরকে বলিনি। তারপরে ওর চিকিৎসার জন্য ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। এখনও ও সেখানেই আছে। আমি আমার সন্তানকে পেয়ে খুব খুশি। চেষ্টা করব যাতে আমার স্ত্রীও ঠিক হয়ে আমার কাছে ফিরে আসে।